অবরুদ্ধ নিশীথ। পর্ব সংখ্যা ৫৫-৫৬। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মিস ক্যাথরিন সংসার ত্যাগী, ধর্মভীরু ও নরম মনের সরল নারী। এইসব হিংসতাকে সে খুব সহজে নিতে পারছিলেন না। একটু একটু করে বুঝতে পারছিলেন তার সম্মুখে বসে থাকা নারীটি এমন শামুকি খোরসে আবদ্ধ কেন, কি কি দেখে এই সময়ে এসেছে মাহাজাবিন। তা মেলাতে মেলাতে খেয়াল করলেন মাহেজাবিন আনমনা হয়ে উঠেছে। জিজ্ঞেস করলেন, কি ভাবছ? মাহেজাবিন চোখ তুলে তাকালো। মাদাম, আপনি সেই দিন জিজ্ঞেস করেছিলেন না আমার অনুশোচনা আছে কিনা? সেই দিন হয়েছিল, আজ অবধি পিছু ছাড়েনি তা। তরুর মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছো? দায়ী তো আমি। নেভার মাই চাইল্ড। মাহেজাবিন মলিন হাসে। পলাশ আমার ক্ষোভটা ওই নিষ্পাপ নিরীহ মেয়েটার ওপরে ঝেড়েছে। জয় আমির অনেকবার প্রোটেক্ট করেছে আমায়, তাই পলাশ আমার কাছে পৌঁছাতে পারেনি। আর তার সবটা পরোক্ষভাবে সতরু শুয়েছে। সেদিন না আমি পলাশের ডেরায় যেতাম, না শেষ অবধি জয় আমিরের সাহায্য দরকার হতো, আর না তার জের ধরে এতগুলো দিন পর ওই নাজুক মেয়েটা। ইটস ইউর মিসকনসেপশন গার্ল। তুমি তরুর জন্য অতিরিক্ত ট্রমাটাইজ হয়েছো, যে কারণে নিজেকে অপরাধী ভেবে খানিকটা বোঝা কমাতে চাইছো। আমি শুধু ভাবছি জয় আমির কি করেছিল এর প্রেক্ষিতে। মাহেজাবিন ক্ষীণ হাসল। তার কাছে আশা করছেন কিছু? আপনি কি অধর্ম করতে চান মাদাম? মাদাম মুস্কি হেসে ফেললেন। আশা তো তুমিও করেছো, ওর ওপর আশা না করা যায় নাকি? মাহেজাবিন ভুরু কুচকালো। আপনি কি বশীভূত হয়ে পড়েছেন সেই খল লোকটির দ্বারা মাদাম? মিস ক্যাথরিন চুপচাপ চেয়ে থাকে, কেবল মুস্কি হেসে বললেন, অধর্ম? না না, অধর্ম কেন বলছো? জয় আমিরকে এক শব্দে বর্ণনা করার সাধ্যই আমার নেই। তথাপি সামথিং হ্যাজ এ ডিস্টিংক্ট ফিচার ইন হিম, না? ক্যান ইউ ইগনোর দ্যাট? হি ইজ নট জাস্ট এ সিনার, বাট অলসো সামথিং মোর। এবার অন্তু বলল, হি ক্যান নট অ্যাভয়েড হিজ অফেন্স অলসো মাদাম। ননদালেস, হোয়াট? মিস ক্যাথরিন তাকিয়ে রইলেন। মৃদু হাস্য চেহারা ওনার, সরল শুদ্ধ চাহনি। আচ্ছা, আবার দৃশ্যপটটা আসলো তরু যখন মারা গেল তারপরের সেখানে। তরুর লাশ নিয়ে যাবার পর অন্তু সোফাতে বসেছিল। মাগরিবের আজান শেষ হয়েছে তখন। তরুর মা চিৎকার করে কাঁদছিলেন। অন্তু চুপচাপ বসে রইল। তার চোখের পানি নেই, কিন্তু মস্তিষ্কের পীড়ায় নিঃশ্বাসও গ্রহণ করা অসহ্য হয়ে উঠছিল। চোখের স্মৃতি অন্তুকে কঠিন ভোগান্তিতে ফেলেছিল। পোস্টমর্টম করতে দেয়নি জয়। যে যে পুলিশ বোঝাতে এসেছে তাদের বাপ মা একাকার করে বকে দিয়েছে। শেষে থানার ওসি এলেন, বললেন, দেখো, আইনকে তাদের কাজ করতে দাও। জয় শান্ত স্বরে বলল, আপনার আইনকে বহুত আগেই থাপিয়ে আসছি স্যার। আপনার কাছে আইনের কথা না বললেই না। আমরা যদি বিচার না চাই, আমাদের কোনো অভিযোগ নাই। ও ধনের কেস ফাইল হয়েছে হয়েছে, আর হাজারটা ফাইলের মতো ওইটাও জমা রাখেন গা। থানার আলমারিগুলো কিসের জন্য? এরপরে কথা কাটাকাটির কাজটা হামজা করেছে, নয়তো একটা তাণ্ডব শুরু হয়ে যেত। জয়ের ভাষার দোষ আছে। সে পোস্টমর্টম তো দূর, কোনো তদন্তই করতে চায় না। রিপোর্ট অবধি লেখাতে রাজি নয়। পুলিশ তো আর তা শুনবে না। আর কিছু করুক আর না করুক, আনুষ্ঠানিকতা দেখাতে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জুরি মেলা ভার। কবরে তরুর দেহ নামিয়ে যখন এক মুঠো মাটি তুলে জয় তরুর ক্ষতবিক্ষত মুখটার ওপরে ফেলল, তা ঝরঝর করে পড়ল তরুর বিচ্ছিন্ন দেহটার ওপর। জয়ের মনে হলো এটা মাটি নয়, তরুর মায়ার মাঝে এক অন্তরাল, যা লাল ফুল মাটি হয়ে ঝরছে। এই অন্তরালের পিছে তরু লুকিয়ে পড়েছে চির আরামে, স্বার্থপরের মতো। জয়ের রাগ হলো, সবাই স্বার্থপর। উপ, কেন কেন? জয় কেন স্বার্থপর ছাড়া কাউকে পায়নি এই জন্মে? তার মায়ের মানুষ কেউ নেই কেন? কেউ কেন জয়কে কখনো মায়া ভরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেনি, খা বাপ, এই খাবারটা তোর পছন্দ, তোর জন্য বানিয়েছি? তরু বলতো, সে আজ চলে যাচ্ছে। কেউ বলেনি, ও জয়, এত আঘাত কোথা থেকে পেয়েছিস? আর বাইরে যাবি না খবরদার। এবার থেকে মারপিট করতে গেলে ঠ্যাং নুলা করে ঘরে বসিয়ে রাখবো। অনেক রাতে বাড়ি ফিরলে কারো ভয় ছিল না। যে কেউ হয়তো গম্ভীর স্বরে বলবে, জয়, কোথায় ছিলে এতক্ষণ? জয়ের মা, তোমার ছেলের চালচলন না বদলালে বলে দিলাম আমার বাড়িতে ওই জানোয়ারের জায়গা হবে না। তরু বলতো, আস্তে আস্তে বলতো,
ওসব না করলেই না, কাল থেকে কোথাও বের হবেন না। এই আঘাতগুলো শুকানো অবধি কোথাও না গেলেই না। জয় জিজ্ঞেস করতো, গেলে কি? তুই পুচকে আমার কি করবি রে? তোর অভিমান আর ভয়ে চুপসে যেত, তবুও চোখে কাতরতা। ওই চোখ বলতে চাই, প্লিজ যাবেন না, আমার কষ্ট হয়। আপনি জানেন না, ওইসব ঘা দেখে গিয়ে আমি সারা রাত ফুপড়ে কাঁদি আমি। আমার সহ্য হয় না আপনার ব্যথা। মারপিট করবেন না আর। এত সহ্য পয়দা করবেন না। ঠিক মতো নিজের খেয়াল রাখবেন। জয়ের গোসলের গামছাটা, খাবারের প্লেটটা, নোংরা শার্টটা ধুয়ে দেওয়া, জ্বরে পোড়া কপালটা টিপে দেওয়া, তাতে সযত্নে জলপট্টি দেওয়ার মায়ের নাইটাকে শেষবার দেখল জয়। আরামে শুয়ে আছে মেয়েটা, আর কোনো কষ্ট নেই ওর। আর জয়ের বিরহ সইতে হবে না তরুকে। সারাদিন অক্লান্ত কাজ করতে হবে না। জয়ের ফরমাস খাটার দিন বুঝি ফুরালো তরুর। জয় আর ধমকে বলবে না, এই প্যান্টটা ধুয়ে দিসনি কেন? এখন কারবালটা পইরা বাইরে যাব আমি। সবকিছুর অবসান ঘটিয়ে কত আরামে শুয়ে পড়েছে দেখো। জয়ের কপালে শিরা ফুলে উঠল ক্ষোভে। চিৎকার করে বলতে ইচ্ছে করলো, স্বার্থপর বান্দির বাচ্চা, চলে যাচ্ছিস? এই তাকা, ভয় ভয় চোখে তাকা একবার। আমার দেখ, চোখ লাল হয়ে আসছে, গলায় কিছু দলা হয়ে আসছে। সত্যি বলছি, মাল খেয়ে রাস্তায় পড়ে থাকবো, আর বাড়ি ফিরবো না কিন্তু। শেষবার বলছি, তাকাবি কিনা বল। আস্তে করে বল, মন খারাপ আপনার? বল বল বল। আমার সহ্য ক্ষমতাকে চ্যালেঞ্জ করিস না তরু। আমি কাঁচা, হেরে যাবো এই চ্যালেঞ্জে। তরু, আমার কেউ নেই, আমার ধমক শোনার কেউ নেই রে। বাড়িতে মাছ রান্না হলে আমায় আলাদা করে ডাবল ডিমের অমলেট বানিয়ে দিয়ে এনে পাতে দেওয়ার কেউ নেই রে তুই ছাড়া। আমি মাছ খেতে পারি না, ডিমের অমলেট কে বানাবে আমার? কবরস্থান থেকে ফেরার পর জয়ের মনে একটা খটকা লাগলো। সে আজ তরুর মুখে মাটি ফেলতে গিয়ে যে আহাজারিটা করে এলো, এটা যেন আগেও কোথাও একইভাবেই হয়েছে। কেউ একজন এভাবে করেছে। চোখের সামনে একটা মুখ ভেসে উঠল, কান্নারত এক নারীর মুখ, হাসপাতালের মেঝেতে বসা। চোখ দুটো ঝাপসা থাকায় টের পাচ্ছিল না প্রথমে, পরে স্পষ্ট হলো আরমিন কাঁদছে। আমজাদ সাহেব শুয়ে আছেন। জয় দূরে দাঁড়ানো ছিল সেই দিন, দেখেছিল আরমিনকে কাঁদতে। ঈশার আজানের সময় কবরস্থান থেকে ফিরল পুরুষরা। হামজা এসে বসলো অন্তুর পাশে, একটু দূরে। মেঝের দিকে ঝুঁকে বসে দুহাত মুখ কপাল চেপে ধরে বসে রইল। তরুর মা বুক চাপড়ে কাঁদছিল তখন। অন্তু ঠিক হামজার মতোই হাঁটুর উপরে ঝুঁকে বসল। দুজন তখন পাশাপাশি বসা, একই ভঙ্গিতে। হামজা চিন্তিত, অন্তু চাপা ক্ষোভ ও ঘৃণায় ভারাক্রান্ত। অন্তু খুব স্থির, শান্ত স্বরে বলতে শুরু করলো, পাপের আগুন সর্বপ্রথম তার জন্মদাতাকে ভস্ম করে মেয়র সাহেব। আপনাদের পাপ আপনাদেরকে জ্বালিয়ে কাঠকয়লায় ছায়ে পরিণত করবে। মুমতাহিনাও ঠিক একইভাবে তরুর মতো ছটফট করেছিল। আপনারা এগিয়ে যাননি পলাশের হাত থেকে ওকে বাঁচাতে। প্রতিশোধ, কোনো কারণে ওর ভাইদের ওপর প্রতিশোধ এত নিচে নামা যায় যদি, যে ছোট্ট মেয়ে রেহাই না পায়। তরুই বা কেন পাবে? সেও তো পাপ করেছে। আপনাদের আশ্রয় থেকে বড় পাপ করেছে মেয়েটা। শাহানা পটোয়ারির স্বামী যখন জানোয়ারের মতো খাবলে খেতে যেত মেয়েটাকে, তিনি হয়তো দ্বার প্রান্তে পাহারা দিতেন স্বামীকে। জয় এসে বসেছিল তখন সোফার অপর পাশে। চুপচাপ দুই ভাই শুনল অন্তুর ধিক্কার। আমার সম্মান বাপ ভাই, আমার বিধবা ভাবি, তার জন্মের আগে হওয়া অনাথ অনাগত সন্তান, কার কার দীর্ঘশ্বাস থেকে বাঁচবেন আপনারা? যে জয় আমির আমার সম্মানকে মানুষের মুখে থুতু ফেলার সামগ্রীতে পরিণত করেছিল, আজ আপনার বাড়ির দুটো মেয়ে সত্যি সত্যি ভস্তা। আমি তো দুর্বল, যাই করেছি তা বোকামি হয়েছে। অথচ ওপরে যিনি খেলেন, সে মহান সত্তার খুঁটির চাল বড্ড নিখুঁত হয়। তিনি ছাড় দেন, ছেড়ে দেন না। আর তিনি ফিরিয়ে দিলেও সীমাহীন দুর্ভোগ দেন। কত মায়ের বুক খালি করা ধন আপনার কুটুরিতে খিদের জ্বালায়, পানির পিপাসায়, প্রাণের আকুতি নিয়ে ছটফট করে। তাদের যন্ত্রণা আর কাতরতার ভার বইতে পারবেন তো? সবে শুরু, এখনো সময় আছে। ফিরে আসুন। আপনারও তো পরিবার নেই, তবুও যেন মানুষগুলোকে নিয়ে একটা পরিবারের মতো গড়েছিলেন, তারা একে একে সব বিদায় নিচ্ছে নৃশংসভাবে। তারা কোথায় এখন? নরকের আগুনে বসে আপনাদের অপেক্ষা করছে না? তৈরি হন সেই মহাক্ষণের জন্য। তবে আফসোস কি জানেন? আপনাদের পাপের দাম এক জনম দুঃখিনী নিষ্পাপ মেয়ে পরিশোধ করে গেল খানিকটা। রবের বিচার কেন যে এমন হয়, বুঝি না তার খেলার চাল। অন্তু কাঁদেনি, বুকের আগুনে কাঁপছিল শরীরটা, সেই সাথে কম্পিত ঝংকার তোলা গলার আওয়াজ। হামজা জয় কেউ কোনো প্রতিবাদ করেনি, চুপচাপ বসে শুনছিল দুই ভাই।
তরুর লাশ দাফন হয়েছিল বাদ মাগরিব। সকল আনুষ্ঠানিকতা, ইনভেস্টিগেটর, লোকাল পুলিশ, মানুষের ভিড় ইত্যাদি সামনে পটোয়ারি বাড়ি খালি হলো টানা ৮-১০ ঘন্টা বাদে রাত ১০টার দিকে। জয় রুমে এলো 11:30টার দিকে। অন্তু তখন বিছানার সাথে হেলান দিয়ে মেঝেতে বসা, দৃষ্টি ছাদের দিকে। জয় ওয়ার্ড্রোব, আলমারি, খাটের নিচ, বাথরুমের ফেক ছাদ, তামাম ঘরে সবকিছু খুঁজে হন্য হলো। জয়কে দেখতে তখন মন্ত্রপুত পুতুলের মতো লাগছিল, যেন কেউ মন্ত্র দিয়ে বশ করে অথবা চাবি ঘুরিয়ে ছেড়ে দিয়েছে। জয় সেই ঘরে পাগলের মতো খুঁজছে। ঠুকঠাক আওয়াজ বাড়ছিল। জয় উদ্ভ্রান্তের মতো কিছু খুঁজে চলেছে। অন্তু বলল, কি খুঁজছেন? ঘর ওলটপালট না করে বলুন আমায়, কি হয়েছে? জয় একবার ফিরে তাকিয়ে আবার খোঁজায় মনোযোগ দিয়ে বলল, ঘরোয়ালি, আমার চপ্পর পাচ্ছি না। কোথাও সরিয়েছ নাকি? কই রাখছি মনে করতে পারতেছি না। খুব ক্লান্ত আর কঠিন তার কণ্ঠস্বর। অন্তু অবশ পায়ে উঠে দাঁড়ায়। জয় তখন ওয়ার্ড্রব খুলে দুটো বড় বড় ড্র্যাগার বের করলো। শার্টের প্রান্ত উঁচিয়ে দাঁত দিয়ে চেপে ধরে কোমরের লুঙ্গি গিট শক্ত করলো। ড্র্যাগার দুটো চকচকে মাথা সাদা লুঙ্গির থানে ঘেঁষে মুছে তা খুঁজলো কোমরে, তা গুজলো কোমরে। একটা ছোট্ট স্ক্রুড্রাইভার, এক প্যাকেট ব্লেড, দুটো দিশলাই ইত্যাদি শরীরের বিভিন্ন জায়গায় রাখলো। অন্তু এগিয়ে গিয়ে আলমারির নিচে চেম্বার খুলে একটা কাপড়ের পুঁটলি বের করে। এটা অন্তুর সেই ওড়না। ওড়নাটা সে পেয়েছিল কয়েকদিন আগে। এর ভেতরে জয় নিজের একমাত্র বিশ্বস্ত সাথীটাকে যত্ন করে রেখে দিয়েছিল। নিজের ব্যবহৃত সেমি অটোমেটিক 9mm ক্যালিবারের পিস্তলটা। অন্তু সেটার ভেতরে জয়ের ব্যবহৃত আরেকটা প্রিয় অস্ত্র চপ্পরটাও রেখে দিয়েছে, যা দিয়ে সাধারণত পশুর মাংস ছাড়ানো হয়। জয় এটাকে কী কাজে ব্যবহার করে তা কখনো জানা হয়নি। সেটা বের করে অন্তু নিজের ওড়না দিয়ে অস্ত্রটা ধারালো প্রান্তটা সযত্নে মুছতে মুছতে এনে জয়ের হাতে তুলে দিল। এই নিন। জয়ের মুখের অভিব্যক্তি দুর্বোধ্য। সেখানে কঠিন্য আছে, সাথে আছে এক প্রকার ঘোর পাগলাটে নেশা। অন্তুর দিকে তাকিয়ে রইল কেমন করে যেন। অন্তু সেই দিন অস্ত্রটা জয়ের হাতে যত্ন করে তুলে দিয়ে বলেছিল, যান, পাগলা যেন আর বধ করতে যাচ্ছেন জয় আমির, জয়ী হয়ে ফিরুন। আমি অপেক্ষায় থাকবো আপনার বিজয়ের। জয় চপ্পর দুটা দুই ঠ্যাঙের মাঝে চেপে ধরে লাল গামছাটা তুলে গলায় পেঁচালো। এক হাতে চপ্পর ধরে অপর হাতে অন্তুর চুলগুলো আলতো হাতে মুঠো করে ধরে কপালে একটা কঠিন ভেজা চুমু খেলো। লাল গামছাটা মুখে মুখোশের মতো করে পেঁচিয়ে শক্ত হাতে বাঁধতে বাঁধতে বেরিয়ে গেল চুপচাপ রুম থেকে। তোমরা কি প্রস্তুত অ্যাকশন সিনেমা অনুভব করতে? আমি কিন্তু প্রস্তুত। পরাগকে সেই দিন অন্তু জিজ্ঞেস করলো, আপনি তো রাজন আসগরের বাড়িতেই মানুষ হয়েছেন, তাই না? পরাগ ঠোঁট বাঁকিয়ে হাসল। দাসীর ছেলে আর মানুষ হওয়া কি ম্যাডাম? রাজন আসগরের বউ চলে গেছিল মুখে লাথি মেরে। রাজন আসগর শুদ্ধ পুরুষ নয়, তার দ্বিতীয় বিয়ের দরকার নেই। আর সেই ক্ষেত্রে জায়েজ একটা পুত্র সন্তান হবার সুযোগও ছিল না, যে তার উত্তরসূরি হতে পারে। অন্তু বুঝল, তবু বলল, আপনি তো ছিলেন, উত্তরসূরি আপনি কেন হতে পারেন না? তার ওই রসেই জন্ম আপনার। সে চরিত্রহীন, তাই আপনার মাকে বিয়ে করেনি। আপনি অত অজ্ঞত নন ম্যাডাম। শোনেননি, রাজারা দাসীর সাথে নষ্টামি তো করতো ঠিকই, কিন্তু সেই সব সন্তানেরা দাস হয়ে যেত। সিংহাসনের ভাগ কিন্তু বিয়ে করা রানীর সন্তানদেরই। হাজার হোক পলাশ রাজনের ভাইয়ের ছেলে, ওরই রক্ত। আর আমি দাসীর গর্ভে জারজ সন্তান। আমি দাস হয়ে গেলাম পলাশের। আব্বুর স্কুলে পড়তেন আপনি? পড়ালেখা কে করালো? এ কারবার সামলাতে অথবা সহকারী হিসাবে থাকতে পড়ালেখা মেলা দরকার ম্যাডাম। আমাকে পড়ালেখা করানো হলো। আমার মা রূপকথা আর পলাশকে মানুষ করলো নিজের সন্তানের মতো, কিন্তু সেসবের ভিড়ে আমার জন্য তার সময় থাকতো না। আমি তার আশেপাশে ঘেঁষার সুযোগই পেতাম না। পলাশের গোলামকে পালা হচ্ছিল ওই বাড়িতে। পলাশ যখন কারবারে হাত দেবে, বড় হয়ে আমি তার দাসবৃত্তি খাটবো। এই তো। অন্তু চুপ শুনছিল। পরাগ মলিন হাসল। অথচ জানেন ম্যাডাম, আমি রূপকথাকে বোনের মতোই ভালোবাসতাম, ছোট থেকেই। কিন্তু রাজকন্যার দাসীর ছেলে কি কখনো ভাই বোন হতে পারে? যত বড় হতে থাকলাম, পদে পদে টের পেলাম আমার মা একটা দাসীর সাথে পতিতাও, আর আমি দাস। কলেজে পাশ করার পর ভার্সিটিতে ভর্তি হবার পর আগে সুন্দর একটা ঘটনা ঘটল। পলাশ জীবনে খুব খুন ও ধর্ষণ করেছে, সেই সবে আমার কাছে নেই। তবে সেই সবের সে এক প্রভাবশালী বউকে তুলে এনে ছিঁড়ে ছুটে খেয়েছিল। ওই কেসটা আর লুকাতে পারা যাচ্ছিল না। তখন কি করলো জানেন? অন্তু বলে উঠল, তার দায় আপনাকে দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হলো।
পরাগ জোরে জোরে হাততালি মেরে পাগলের মতো হেসে উঠল। উফ, ম্যাডাম, আপনি যা ব্রিলিয়ান্ট না! আই লাইক ইউ সো মাচ। অন্তু মুস্কি হেসেছিল। ভার্সিটিতে আর ভর্তি হওয়া হলো না আপনার। আইনের খাতায় লাল দাগ পড়ে গেল আমার নামে। তারপর আর কি? অথচ আমার ইন্টারের রেজাল্ট কিন্তু ম্যাডাম ভালোই ছিল। ভালো পাবলিক ভার্সিটিতে চান্স হতে পারত। কত বছর জেলে ছিলেন? 2.5 বছরের মতো। তারপর জামিন করা হলো। ততদিনে আমার ক্যারিয়ার শেষ। ওপস, শালা গোলামের আবার ক্যারিয়ার! ধ্যাত! অন্তু কিছুক্ষণ চেয়ে দেখল পরাগের মিথ্যা হাসির আড়ালে থাকা মলিন মুখখানা। পরে বলল, আপনাকে যখন একজন মৃত মানুষের জায়গা নিতে বলা হলো, আপনি রাজি হয়ে গেলেন অভিনয় করতে? শব্দ করে হেসে উঠল পরাগ। যেখানে পলাশের খুন আর ধর্ষণের দায়ে চুপচাপ জেল খাটতে পেরেছি, পড়ালেখা বরবাদ করতে পেরেছি, দেদারস ও হুকুমে মানুষের খুন করতে পেরেছি, এই আর কি। তাছাড়া আমি আর মা ওদের পারিবারিক দাস। কত কিছু করেছি ওদের জন্য। এই সামান্য অভিনয়টুকু কি এমন? অন্তু মাথা নেড়ে সায় দিয়ে বলল, তবে যাই বলুন, আপনার কথাবার্তা এবং চালচলনে কিন্তু আপনাকে মোটেও মাত্র ইন্টার পাস লাগে না। বেশ উন্নত এবং ব্যক্তিত্ব আছে আপনার। কাজে লাগাতে পারেন। একজন ভালো মানুষ হতে পারেন। প্রশংসা করলেন? উপ, জীবন ধন্য এই পরাগের। ক্ষমা করতে পারেন আপনি আমায়? অন্তু যেন শেষ কথাটা এড়িয়ে গেল। তাতেই বোঝা গেল তার দৃঢ়তা, ক্ষমা, এই শব্দটাকে অন্তু এড়িয়ে চলে। সে নিজের আপন ভাইকে ক্ষমা করেনি আজ অব্দি, পরাগকে কেন করবে? প্রশ্নই ওঠে না। তা বুঝে পরাগ হাসল মাথা নিচু করে। সেই দিন সে এগিয়ে যায়নি পলাশের হাত থেকে এক রমণীকে বাঁচাতে। জয় আমির দান মেরে দিয়েছে। তার হাত পা দাসত্বের বেড়িতে বাঁধা না থাকলে সে কি যেত? আর এই চমৎকার বুদ্ধিমতী মেয়েটাকে জিতে নিতে পারত? কে জানে। অন্তু সব এড়িয়ে কেবল বলল, চলে যান এসব ছেড়ে ছুড়ে। এবার পরাগ বলল, খেলা শেষ না করে না? অন্তু ভুরু কুঁচকালো। খেলা? পরাগ কুটিল হাসল। পলাশের দাসবৃত্তি আর নয় ম্যাডাম। একে একে গুড়িয়ে চুরচুর করে দেব আজগর প্রপার্টির কারবার। এরপর নিরুদ্দেশ হব চিরকালের জন্য। শেষ দেখা হলো আজ, ধরুন আপনার সাথে। অন্তু একটু অবাক হয়েছিল। আপনি কি জয় আমিরকে সহায়তা করছেন? না করার কি আছে? আমি পলাশের ঘরের শত্রু বিভীষণ। আমি ম্যাডাম অত খারাপ নই। মা চিরকাল দাসগিরি করে এসেছে, রক্তে তা ছিল আমার। তাই বহু বছর দাস খেটেছি। কিন্তু পড়ালেখা করতে গিয়ে, সমাজে সাধারণ স্তরের ভালো মানুষদের সাথে মিশতে গিয়ে বিবেকের ঢাকনা একটু একটু করে খুলে যেত। আমি দেখতে পারতাম না পলাশ আর ওর চাচার সব এইসব কুকর্ম। আর ওদের আদেশ মানতে গিয়ে যেসব করতে হতো তা করতেও বিবেকের দংশনে পড়তাম। এর জন্যই তো 2 বছরের জেলটাও খাটলো আরো। আর না ম্যাডাম, শেষ পাপটা করলাম এবার। বিশ্বাসঘাতকতা। মাফ না পাই। কিছু মানুষ বেঁচে যাক পলাশের হাত থেকে। এতে যেটুকু পুণ্য হবে চলবে। কিন্তু বুঝেছিল জয় আমিরও হামজাই নয় শুধু, আরও একজন পলাশের পেছনে লেগেছিল এবার। কিন্তু জয় আমির শুধু নিজেকে ধরা দিচ্ছে পলাশের কাছে। লোকটার কি জানের মায়া নেই? পরাগকে পলাশের সামনে সে আনেনি এই ঘটনায়। তা যেন অন্তু নিশ্চিত। কারণ জয় আমির পাপের দায় নিতে খুব পছন্দ করে। পাগল মাতাল লোক। কেউ একটু সহায়তা করলে তার জন্য জান হাজির। এসব লোক ধ্বংস হয় খুব খারাপভাবে। তা জয় জানে নিজেও। তবুও কোনো সতর্কতা নেই। অন্তু শেষে আন্দাজ করে আরেকটা ঢিল ছুঁড়েছিল। আপনাকে কেউ একজন সহায়তা করছে। সে কে? পরাগ হেসেছিল শুধু। অন্তু বলেছিল, রূপকথা আজগর নামের কেউ নাকি। অন্তুর রসিকতা পরাগের হাসি চওড়া হয়েছিল। অনেকক্ষণ অন্তুর দিকে নিমেষ শেষে তাকিয়ে বলেছিল, আপনি আমার কোথাও একটা সূচালো ধাক্কা মেরেছিলেন ম্যাডাম। যেই ধাক্কা সামলে উঠতে চেয়েছি। আজ এই মুহূর্তে আবার নড়বড়ে লাগছে নিজেকে। তখনই অন্তু উঠে দাঁড়িয়েছিল এ পর্যায়ে। অথচ আমি বিবাহিতা মিস্টার পরাগ। এ ধরনের কথা বলাও অসঙ্গত আমার সঙ্গে। জানি ম্যাডাম। আর আপনার এই ব্যক্তিত্বই পুরুষের মরণের কারণ। যে জয় আমির এত কঠিন ঘেন্না আপনার, তবুও তার অগোচরে নিজের চরিত্রের সঙ্গে আপোষ নয়। আপনি তাকে মানেন। অন্তু গম্ভীর স্বরে শুধু বলেছিল, আমি সেই বিয়ের খুতবা ও 3 কবুল মানি কেবল, আর কিছুই নয়। আমি আজ আসি। অন্তু উঠে দরজার দিকে যায়। পরাগ তবু অপলক চেয়েছিল। বুকটা চিনচিন করছে। সে জানে এই নারী আর ফিরে তাকাবে না। তবু চেহারাটা দেখার লোভ সংবরণ করা বড় দুঃসাধ্য। পরাগ জোর করে বসে রইল। সংযমে বাচ্চাকে শক্ত করে ধরে বসে রইল। এড়িয়ে গেল না। নাইটাকে বেরিয়ে যেতে দিল। বুক চিরে যাচ্ছে। এই ক্ষত ভরাট হয়ে যাবে। তবে এই মুহূর্তে বড় ভোগান্তিতে ফেলেছে।
এটা তো বিরহ নয়, প্রবাহ। পরাগ হেসেছিল। অন্তু বেরিয়ে এলে জোরে জোরে শব্দ করে হেসেছিল। রাত 4:30টার দিকে জয় ফিরেছিল সেই রাতে। ফজরের আজান শোনা যাচ্ছে দূর মসজিদ থেকে। ঘোর অবরুদ্ধ রাত। আকাশে চাঁদ নেই। চাঁদটা মেঘের আড়ালে লুকিয়ে সেই রাতে বোধহয় জয় আমিরকে সুযোগ দিয়েছিল লঘু রঙে হাত রাঙাবার খেলায় মত্ত হতে। সেই ভোর রাতে রক্তে শরীর ধুয়ে সদর দরজা পেরিয়ে ঢুকলো জয় আমির। আলতো আধারি সদর ঘরটায় তার ছিপছিপে কঠিন অবয়বে পেটানো লুঙ্গি পরিহিত দেহটা লম্বা ছায়া পড়ল। সদর দরজার এপারে এগিয়ে দেওয়াল ঘেঁষে রক্তের চাপ্পড়টা থপ করে ফেলল। ধাতব অস্ত্রের ঝনঝনানিতে চমকে উঠল অন্তু। চপ্পড়টা মেঝেতে পড়ার সাথে সাথে চপ্পরের গায়ে লেগে থাকা রক্ত ছিটিয়ে পড়ল মেঝের সাদা টাইলসের ওপর। কিন্তু শান্ত পায়ে বেরিয়ে এলো রুম থেকে। জয় আমির ফিরেছে। স্বীকার না করে ফেরেনি, দৃঢ় বিশ্বাস অন্তর। সে জানে জয় আমির স্বীকার করায় ওস্তাদ। ঠিক যেভাবে চাই পরিস্থিতি সেভাবে প্রবাহিত হয় তার অনুকূলে। এটা জয় আমিরের স্বতন্ত্র বৈশিষ্ট্য অথবা যৌনস্য অর্জন। হামজা বসে আছে তখনও সোফাতে। তার অপেক্ষার অবসান হলো। শান্ত নজর মেলে তাকিয়ে দেখল বিধ্বস্ত জয়কে। মুখে এক প্রকার তৃপ্তি। খুঁটিয়ে দেখল জয়ের শরীরের আঘাত আছে কিনা। বোঝা যাচ্ছে না। তবুও হামজা জানে জয় শিকারে গেলে আঘাতপ্রাপ্ত হয় না। সে যতবার আঘাতপ্রাপ্ত হয়েছে নিজে স্যালেন্ডার করে যেচে পড়ে মার খেয়েছে, তবু আইনের কর্মকর্তাদের কাছে নতে স্বীকার করেনি। যা মুখে এসেছে বকে গেছে। উত্তর দেওয়ার সময় একবারও চিন্তা করার অভ্যাস নেই। পরিণতি হবে। সামনে কে বা কি হতে পারে তার সাথে সেসবের ধার না ধারায় জীবনের আঘাতের কমতি অন্তত নেই তার দেহে। এই গুণটা জয়ের বইয়ের মাঝে আছে। সব হারাতে রাজি, তবু ভীতি নড়তে দেওয়া যাবে না। হামজা আস্তে করে বলল, গোসল করে আয় এখানে। চোট পেয়েছিস কোথাও? কথা বলল না জয়। কপালে মাটি। চোখ দুটো শান্ত, স্থির। ঘড়ি দেখল সে চোখ তুলে। হাতের চটের বস্তাটা হাত থেকে ফেলে দিল। এখনো বস্তার নিচ দিয়ে ঘন লাল তরল চুইয়ে চুইয়ে দুই এক বিন্দু মেঝেতে পড়ছে। সাদা ধবধবে লুঙ্গিখানা রক্তে ধুয়ে উঠেছে। মুখে বাঁধা গামছাটা তখনও মুখ থেকে নামানো, গলায় ঝুলছে। মুখ, গলা, হাতের কোনোই অবধি রক্তের ছিটা। তার ওপর কাঁচা মাটির আস্তরণ। লুঙ্গিতে মাটি ভরা। গলার লাল টকটকে গামছাতেও মাটি, ঘাম, রক্ত। হাতের কবজি অবধি মাটিতে ঢাকা। নখের ভেতর মাটি। খুবলে মাটি খুঁড়েছে বোধহয়। রক্তের সাথে মাটি মিশে একাকার পুরো শরীরটা। চপ্পরে ধারালো দিকটা শুকনো রক্তের ওপর এখনো অল্প স্বল্প আধ জমাট বাঁধা রক্ত। পায়ের চামড়া স্যান্ডেলটা বস্তাতে বোধহয়। খালি পায়ে গোড়ালির ওপর অবধি মাটি। সেই মাটিতে তাজা রক্ত মিশে আছে। সেই মাটি পায়ের তালু থেকে ঝরে মেঝেতে ছড়াতে ছড়াতে রুমে ঢুকলো। গামছা দিয়ে আরেকবার ঘাম ও রক্তে একাকার মুখটা মুছে গোসলে ঢুকলো। গোসল করে কোমরে গামছা পেঁচিয়ে বের হলো জয়। পা থেকে হাঁটু অবধি পশমে আবৃত। খোলা বুকে পশমে ঢাকা। টপ টপ করে পানি পড়ছে চুল থেকে। চুল মুছতে পারে না ঠিকমতো জয়। পানি তার শরীরে লেগে থাকা মাটি ও রক্ত ধুয়ে নিয়ে চলে গেছে। নিতে পারেনি মুখের কঠিন্য। তার ওপর বিভর্ষ হয়ে সেই গায়ে কাটা দেওয়া দাগগুলো। চোখ দুটো লাল, তাতে বুঝি এখনো রক্তের নেশা। অন্তুর মনে প্রশ্ন জাগে, খুন করলে কি পুরুষদের গোসল করতে হয়? যতবার জয় মারপিট করে ফিরেছে, যত রাতি হোক গোসল করতে দেখেছে। আজ নয় মাটি ছিল, আগেও দেখেছে গোসল করতে। তখনও শরীরটা প্রায় ভেজা। কোনো মতো গামছা পেঁচিয়ে বেরিয়ে এসেছে। আচমকা এক অকাজ করলো। অন্তুর বুক থেকে একটানে ওড়নাটা ছিনিয়ে নিয়ে গলায় পেঁচালো। গামছা ধরনের কিছু গলায় থাকলে সেটা বড় তৃপ্তিদায়ক লাগে তার। শরীর ঘামে প্রচুর। তার ওসব ছোটবেলার অভ্যাস। গলায় কিছু না রাখলে চলে না যেন। সে ওড়না দিয়ে ঘাড় এদিক ওদিক কাত করে ভেজা শরীরটা মুছে লুঙ্গি পরল। হামজা রুমে ঢুকলো। রিমি শুয়ে আছে। শরীরটা ভেঙে পড়েছে মেয়েটার। হামজা কপালে হাত রাখলো। ঠোঁট নাক লাল হয়ে আছে। মুখটা ফোলা ফোলা। অতিরিক্ত কান্না করেছে। ভয় পেয়েছে। জয় যখন বেরিয়ে যাচ্ছিল হামজার সাথে দেখা করে দৌড়ে হামজার কাছে গেছিল। সোফাতে বসে হামজা তখন। রিমি দৌড়ে গিয়ে স্বামীর পায়ের কাছে লুটিয়ে বসলো। হাঁটু দুটো দু হাতের বাহুতে জড়িয়ে লাল চিকচিক চোখ মিলে জিজ্ঞেস করেছিল, জয় ভাইয়া কোথায় যাচ্ছে মেয়র সাহেব? মাজার ভাইকে মারতে? কঠোর বলিষ্ঠ হাতের মুঠোয় হামজা রিমির থুতনিটা আলতো করে 2 আঙুলে দিয়ে আদর করে বলেছিল, তোমার আরাম করা দরকার। রুমে যাও, আমি আসছি।
রিমি যায়নি। স্বামীর হাঁটুতে আস্তে করে মাথাটা এলিয়ে দিয়ে আঁচল বিছিয়ে পা মেলে দিয়ে পড়েছিল। হামজা রিমির চুলে হাত বুলিয়ে দিতে দিতে গম্ভীর ভাবনায় মত্ত হয়েছিল। থেকে থেকে তুলির মেয়ের কান্না ভেসে আসছিল। তরু ছাড়া কোয়েলকে কেউ চুপ করাতে পারে না। রিমি আরো হাতড়ে ধরল হামজাকে, যেন সে আশ্রয় চাই। কঠিন দেবদূতের মতো চেহারার ওই কঠিন শক্ত পাষাণ্ড পুরুষটির খুব কাছে রিমির ছোট্ট দেহ ও দুর্বল মনটা একটুখানি আশ্রয় চাই। হামজা তখন উঠে রিমিকে কোলে তুলে নিল। রিমি হু হু করে কেঁদে মুখ লুকায় স্বামীর বুকে। হামজা আর বোঝার চেষ্টা করল না কেন কাঁদছে তার বউ। নারীকে বোঝার চেষ্টা করার অপচেষ্টা সে কখনোই করেনি। হামজার বিশ্বাস, নারীকে বোঝার চেষ্টা করলে এই জনম ফুরাবে, পুরুষের জন্মটা পুরোটাই বৃথা হয়ে যাবে। নারীদের নিয়ে হামজা কোনো কালেই বিশেষ কোনো চিন্তাধারা নেই। আস্তে করে এনে যখন রিমির কুকড়ে যাওয়া শরীরটাকে বিছানায় শুইয়ে দিল, রিমি তখনও গলা ছাড়েনি হামজার। হামজার ভারী পৌরুষ দেহটাকে অনেকক্ষণ ওভাবে ফেলে রাখতে হয়েছিল রিমির শরীরটার ওপর। পরে একটু ঘুমিয়েছিল। এখন আবারও কপালে হাত বুলিয়ে দিয়ে যখন সরে যাচ্ছিল, রিমি ধরল, অর্থাৎ সে জেগে উঠেছে। আস্তে আস্তে উঠে বসলো হামজার বাহু আঁকড়ে ধরে। হামজাকে বসালো সামনে। হাত দুটো গুটিয়ে কোলের ওপরে রেখে হামজার কাঁধে কপাল ঠেকালো। হামজা আস্তে করে ভিড়িক্কি গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে বেগম? রিমি ডুকরে ওঠে, কণ্ঠ কাঁপে মেয়েটার। জয় ভাইয়া ফিরে এসেছে, সাথে তোমার মাঝার ভাইয়ের দেহ বিভিন্ন খণ্ড এনেছে বোধহয়, দেখবে? হামজার বরফ শীতল কণ্ঠস্বর, তাতে রাজ্যের বর্বরতা যেন। রিমির কান্নারত দেহটা কেঁপে উঠল পুরুষটির নিষ্ঠুরতায়। তবুও কেঁপে উঠে সেই পুরুষটিকে আঁকড়ে চেপে ধরল খামসি দিয়ে। হামজা আবারও বিভ্রান্ত হয় নারী চরিত্রে। সে বোঝে না এদের, কখনোই না, চেষ্টাও করে না। শুধু টের পেল আজ মাঝারের ওপর পুরনো স্মৃতির দমক আছে তার বইয়ের, তবুও সাথে প্রশ্রয়ও আছে যে তারা মাঝারকে টুকরো টুকরো করে পশু দিয়ে খাওয়াতে পারে। রিমি তা কষ্ট ও দুঃখ দুটো মিশিয়ে অদ্ভুত অনুভূতি সহকারে দেখবে। আপন লোকের অতি পাপ মানুষকে অন্যরকম কষ্ট দেয়, তা ব্যাখ্যা অতীত। সেখানে স্নেহ টান নয়, বিশ্বাস ভাঙার যন্ত্রণা থাকে। হামজা অনেকক্ষণ জড়িয়ে চেপে ধরে বসে রইল রিমিকে। একটু শরীরটা কাঁপছে, ফটফট করছে হামজার বুকের ভেতর পড়ে। হামজা জিজ্ঞেস করলো, কি হয়েছে, কেমন লাগছে? জড়িয়ে এলো রিমির কণ্ঠস্বর। তরু বলে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল হামজার অর্ধঘমরাক্ত শক্ত শরীরটা। কয়েকটা খামচি বসিয়ে গেল সেখানে। আরো আরো চেপে ধরতে চাইছে যেন। খামচিগুলো দিয়ে ক্ষোভ ও যন্ত্রণা লাঘবের চেষ্টা করে চলল। হামজা বাধা দিল না। চুপচাপ চুলের ওপর হাত রেখে চেপে ধরে রইল নিজের সাথে। ফজরের আজান শেষ হয়ে গেছে, এখন আকাশ ফর্সা হয়ে উঠবে। হামজার ইচ্ছে করল জয়কে সঙ্গে নিয়ে নামাজটা আদায় করে আসতে। সুযোগ নেই, কাজ আছে তার। বলল, ঘুমানোর চেষ্টা করো, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। বড় বড় ঘটনার আগে এমন সব ছোট ছোট আভাস সইতে হয়, তাতে সহনশীলতা বাড়ে রিমি। দেখো না, অ্যাডমিশন টেস্টগুলো কত কঠিন মনে হয়। কেন কঠিন হয় বলো তো? কারণ অ্যাডমিশন টেস্টের পর যে লেভেলটা, সেটা আরও বহুগুণ কঠিন। সে অ্যাডমিশনের কঠিন্য পাড়ি দিয়ে যে ক্যান্ডিডেটগুলো এগিয়ে যেতে পারে, ধরে নেওয়া হয় এরা পরের ধাপের কঠিন্য সইতে পারবে। নয়তো দেখতে যাকে তাকেই ভালো কোথাও অ্যাডমিট নেওয়া হতো, তা হয় না। বড় কিছুতে যোগদান করতে সে সহনশীলতা চাই। এইটুকুতে আমাদের ভাঙলে চলে না রিমি। আমি শিখাইনি তা, বয়স 15তে থামেনি। তখন এমন বহুত কিছু দেখেছি, তাই আজ এখানে। এখানে না থামলে আরো ওপরে। বুঝলে না তুমি? দরকার কি? সকাল হয়ে আসছে, ঘুমাও এখন, আমার কাজ আছে। জয় ডাকবে এখনই। এত আদুরে গলায় এত হিংস্র সব কথা বলা যায়? এই প্রশ্নতে আটকে থেকে রিমি দেখল তার স্বামীর বেরিয়ে যাচ্ছে রুম থেকে। সে গুটিসুটি মেরে পড়ে রইল বিছানার সাথে। লোকটা কি তাকে অবহেলা করছে? এই ব্যস্ততা ফুরাবে কবে? এখন কি পারতো না রিমিকে জড়িয়ে নিয়ে একটু ঘুমিয়ে নিতে? আচ্ছা, এই ব্যস্ততা কাটলে কি রিমির পাশে শোবার জন্য এই পাষাণ্ড পুরুষ থাকবে? রিমি আঁতকে ওঠে, গলা শুকিয়ে আসে ওর। দৌড়ে গিয়ে জাপটে ধরতে ইচ্ছে করে লোকটাকে, কিন্তু হাত পা আটকে আছে বিছানার সাথে। জয়ের কণ্ঠস্বর ভেসে আসে, হামজা ভাই, ভাই। বড় ঘরে দিনরাত নেই, ওই জায়গা চিরকাল অন্ধকূপ। তৈরিটাই ওইভাবে করে নিয়েছিল হামজা, তাতে কোনো জানালা নেই। জয় হাতের চোটে বস্তাটা মেঝেতে ঘেঁষে ঘেঁষে টেনে এনে রাখল। শরীরটা তখনও ভেজা। মুরসালিন বলল,
এখন গোসল করলি নাকি? জয় একবার তাকিয়ে দেখে, আবার নিজের কাজে মনোযোগ দিয়ে বলল, তোর অজুর পানি চাই তো বল। মুরসালিন বেশ ক্লান্ত স্বরে বলল, তা তো চাই, শুধু আমার নয়, সবারই চাই। হাতটা ধুয়ে দে, বাথরুমেও যেতে হবে। জয় কঠিন মুখে উপহাস করে উঠল, হ, একটু ইবাদত বন্দেগি বেশি করে কর, টপকে যাবে যখন তখন, পাপ টাপের মাফ চেয়ে নে। উপহাসে স্লান হাসি হাসল মুরসালিন মহান। হ্যাঁ, তা তো চেয়ে নিতেই হবে। তোদের এই দিকে দিয়ে খুব সুবিধা জয়, তোদের পাপ টাপ নেই জীবনে, সৃষ্টিকর্তার ইবাদত বা ক্ষমা চাওয়ার ঝামেলাও নেই। তীব্র খোঁচা মারা কথাটা শেষ হলো না মুরসালিনের। জয় একখণ্ড লোহা তীব্র বেগে ছুঁড়ে মারল মুরসালিনের দিকে। তা লাগলে নির্ঘাত মাথাটা ফেটে যে এখনই খারাপ হয়ে যেতে পারতো মুরসালিনের, কিন্তু আঘাতটা ফসকে গেল, আর সেটা জয়ের ইচ্ছেতেই বুঝি। মুরসালিনের হাতের বাঁধন খুলে দিয়ে এসে জয় ধাতু গলানোর চুল্লিতে এক গুঁড়োখানিক চুনো পাথর ও কোক মেশালো। যখন চুল্লি জ্বালালো, বড় ঘরের তাপমাত্রা প্রায় অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। ঘেমে আরেকবার গোসল করে উঠল জয় ও হামজা। জয় চুল্লি জ্বালিয়ে কিছুক্ষণ গুড় ও লোহ মেশাতে থাকলো চুল্লিতে। হামজা চটের বস্তা উপর করে ঢালল। ঝরে পড়ল তাজা দুটো কাটা পা ও দুটো হাত। থকথকে হয়ে আসছে শিরা উপশিরা থেকে ঝরা কষানি ও জমাট বাঁধা রক্ত। এক কোপে কেটে নিয়েছে, দেখেই বোঝা যাচ্ছিল। এখনো হাতের আঙুল মাঝারের ব্যবহৃত মোটা রঙা পাথরের আংটিটা আছে। বাচ্চারা ভয় পাচ্ছিল। মুরসালিন থামালো ওদের। হামজার কোনো বিশেষ খেয়াল নেই আজ ওদের দিকে। সে চপ্পর দিয়ে মাঝারের কাটা হাত পা ছোট ছোট করে টুকরো করছে। হাড়গুলো ছড়ানোর সময় পাথর ব্যবহার করলো। এরপর টুকরোগুলো ছুঁড়ে মারলো এক এক করে জ্বলন্ত চুল্লিতে। এমনিতেই গলিত লোহার গন্ধ অসহনীয় হয়। জয় হামজা দুজন খুব অভ্যস্ত, কিন্তু বাচ্চাগুলো অস্থির হয়ে যাচ্ছিল। তার ওপর কাঁচা মানুষের মাংস, হাড় ইত্যাদি ঝলসে যেতে লাগলো চুল্লিতে। অসহ্য দুর্গন্ধ বড় ঘরে থাকা মুশকিল হয়ে যাচ্ছিল। মুরসালিন দেখল জয় কিছু ঢালছে চুল্লিতে, হয়তো পেট্রোলিয়াম কয়লা হবে। বড় ঘরের ডান পাশে একটা কারুসেবল মেটাল মেল্টেরিং মেশিনও আছে, ওটা বোধহয় অচল। হামজা জিজ্ঞেস করলো, মাথাটা কোথায়? পুঁতে রেখে এসেছি। কবরস্থানের খাদেম ছিল? বাইরে দাঁড়িয়েছিল। টাকা দিতে হয়েছে? জয় কথা বলল না। তার পুরো শরীরে ঝর্ণা বেয়ে যাচ্ছে ঘামের। মুরসালিন নামাজ শেষ করে বসে দেখল দুই ভাইয়ের বর্বরতা চুপচাপ। মাঝারের মাথাটা কবর দিয়ে রেখে এসেছে, হাত পা চারটা এখানে গলিত নিশ্চিহ্ন করে ফেলছে। অর্থাৎ কোথাও শুধু কোমর থেকে গলা অবধি দেহখণ্ডটুকু ফেলে রেখে এসেছে। তা দেখে ওটা যে কারোর দেহখণ্ড তা শনাক্ত করা মুশকিল। মুরসালিনকে আবারও স্পটলাইটের নিচে বাঁধল জয়। মুরসালিন জিজ্ঞেস করলো, কাকে খণ্ড করে এলি? কি হয়েছে? কোনো পাপের পুরস্কার পেয়েছিস নাকি আবার? জয় মুরসালিনের দিকে কোমর ঝুলিয়ে দাঁড়িয়ে মুচকি হাসল। কলজেটা কসমচিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো, কথাবার্তা মেপে বলবি। মুরসালিন হাসল। দাড়িপাল্লা কোথায়? আমার কথা মাপার আগে তোদের পাপ মাপতো। কতটা পাপ জমা হলে তার প্রতিদান আসতে শুরু করে। তোদেরটা শুরু হয়েছে বোধহয়, অবশ্য শুধুই আন্দাজ আমার। জয় ওর ডান হাত খোলা রেখে সামনের একটা মোড়া নিয়ে চেপে বসলো। একটা কাগজ ও কলম এগিয়ে দিয়ে বলল, একটা সুন্দর স্টেটমেন্ট দে তো বাপ। বহুত জ্বালাইছিস, এমনিতেই মন মেজাজ ভালো না। যা বলছি সেটা লেখ। মন মেজাজের কি হয়েছে বলবি তো? যা বলছি সেটা কর মুরসালিন, কথা বলতে আগ্রহ পাচ্ছি না। মুরসালিন অটল পর্বতের ন্যায় মাথা নাড়ল। এতই যদি সহজ হতো তাহলে কি এত কিছু করতে হতো তোদের? এতদিনে পারলি না, আজ এমন কি হলো যে সহজ ভাবছিস? আর কি বলতে বলছিস তোরা? আমি যা করিনি? করলে তো শুধুই প্রতিক্রিয়া। ক্রিয়া তো তোরাই দেখেছিলি শুরু থেকে। হাজার হাজার প্রাণ নিয়েছিস, সেসব অবিচারের এক ফোঁটাও প্রতিক্রিয়া যেন জ্বলন্ত হয়ে ধরেছে তোদের। কিছুই করিনি আমরা, শুধু আল্লাহর নামে শুয়ে যাচ্ছি। করিসনি সারা জঙ্গলির দল, দেশদ্রোহী শালা তোরা। টুপিদারি গালে মাথায় ঝুলিয়ে দেশের সাথে বেইমানি করে যাচ্ছি যুগের পর যুগ। কিসের বেইমানি জয়? দেশটা অধঃপতনে কত আনা দায় আমাদের দিয়ে মিশামিশি পাপমুক্ত অভিনয় করতে চাস তোরা। তোদের বিবেচনাবোধ খুলুক। আমিন। হামজা শান্ত স্বরে বলল, বেশি ঝাপটাচ্ছ মুরসালিন, শান্ত হও। নইলে কি করবেন? শান্ত স্বরে বলল মুরসালিন। এরপর জয়ের দিকে ফিরল। তোদের বোঝাপড়া আমার সাথে, ওই বাচ্চাগুলোকে ছেড়ে দে। ওরা কিচ্ছু করেনি। তোদের শাস্তি ক্ষমতার, আমাদেরটা দিলেন।
ভুলে যাস না, প্রাণ নিয়ে যারা পালায় তাদের দৌড়ের গতি বেশি হয়। একবার ছেড়ে দিয়ে দেখ না, বেঁধে কেন রাখতে হয়, কারাগারে কেন দিতে হয়, রাতের অন্ধকারে মেরে কেন ফেলতে হয়, রাজপথের সামনে আসার সৎসাহসটুকু নেই, তা তো জানিস তোরা। মিশে মিশে বাহাদুরি দেখাস না ভাই, বিরক্ত লাগে। জয় কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে কাগজটা এগিয়ে দিয়ে কেবল শীতল স্বরে বলল, স্টেটমেন্ট। তুই শুধুই ব্যক্তিগত আক্রোশ থেকে এসব করছিস জয়, আর যেটা শুধুই ভুল বোঝাবুঝিতে সৃষ্টি হয়েছে তোর মাঝে। জয় রোবটের মতো স্থির স্বরে কেবল উচ্চারণ করলো শক্ত মুখে, স্টেটমেন্ট। কিসের স্টেটমেন্ট? দেশের সাথে গাদ্দারি করে আসছিস তোরা সেই পূর্ব পাকিস্তানের আমল থেকে, এখন আবার সংখ্যাগরিষ্ঠতার চেষ্টা করছিস দেশের ক্ষমতাকে উপড়ে ফেলে নিজের ক্ষমতায় বসতে। এসব লিখবি। কাকে কাকে মেরেছিস আর কারা জিম্মি আছে তোদের কাছে, সেই সব হিসেব দিবি। সব স্বীকারোক্তিমূলক একটা স্টেটমেন্ট চাই। জয়ের কণ্ঠ ফুঁড়ে আগুনের হলকা ছুটছিল। আগুনটুকু গিলতে গিলতে যেন আবারও রিপিট করলো কথাগুলো। মুরসালিন শান্ত স্থির কণ্ঠে বলল, যে কথাগুলো বললি তার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা বা প্রমাণ আছে তোর কাছে? হামজা চুপচাপ বসেছিল, এবার তাকালো মুখ তুলে। জয় বলল, একটা স্টেটমেন্ট দে। মিথ্যা স্বীকারোক্তি দেব? কিন্তু কেন? ওদের বাঁচাতে। তুই তো আমির ওদের, না? তোর সামনে মরবে, দেখতে ভালো লাগবে না তোর? ওরা বাঁচবে না এতে। জয় দাঁত খিচে উঠল। জয় আমিরের কথায় নড়চড় হয় না। মুরসালিন মাছি তাড়ানোর মতো অবজ্ঞা করে বলল, রাখ তোর জিকির। কথায় কথায় কি এত নিজের নাম জপিস মূর্খর মতো? নিজের ভেতরে কখনো ঝেঁকে দেখেছিস কতটা ফাফা ঢোল তুই? এক পর্বতসম হাহাকার নিয়ে শুধু দাপিয়ে বেড়াচ্ছিস ক্ষমতার দাপটে। আদতেও কি তোর কিছু আছে? সজোরে একটা ঘুষি মারল জয় মুরসালিনের ক্ষতবিক্ষত মুখটার ওপর। রক্ত বেরিয়ে এলো। মুরসালিন মলিন মুখে হাসল। তুই সত্যিই নিতে পারছিস না জয়। তুই জানিস আমি ঠিক, তুই ভুল। তবু এই ক্ষমতার দাপট আর অপশক্তির দ্বিধান্বিত লড়াই, পিছু হটে যা। পাপ করিস না আর। হামজা ভাইয়ের ক্ষমতার খিদে আছে, তোর তো তা নেই, শুধুই ব্যক্তিগত আক্রোশ। ছেড়ে দে এসব। একটু থেমে মুরসালিন বলল, খিদে বড় খারাপ জিনিস জয়। জানিস তো 1972 এর আন্দাজ পর্বতে প্ল্যান ক্র্যাশের ঘটনা, 72 দিন যে যাত্রীগুলো বরফের পর্বতে আটকে ছিল, খিদে ওদের কি পর্যায়ে নেমে গেছিল? ওরা নিজেদের সহযাত্রীদের দেহের মাংস ছিঁড়ে খেয়ে বেঁচেছিল। এ থেকে আন্দাজ করতে পারবি খিদে কতটা ভয়াবহ রিপু। শুধু পেটের খিদেই নয় জয়, মানুষের ষড়রিপুর মাঝে একটা লোভনীয় খিদে, সেটাও যে কোনো কিছুর খিদে হতে পারে, হোক ক্ষমতার, যা মানুষকে সর্বোচ্চ নিচ অব্দি নিতে পারে। হামজা ভাই থামবে না। তুই কেন তার সঙ্গী ও সাক্ষী হচ্ছিস? তোর একই হাল হয়েছে জয়। তোর নীতির বাণী পকেটে রাখ মুরসালিন। ভালোই মাইন্ড কন্ট্রোল করার টিক্স শিখেছিস দেখছি বাপ। রাজনীতি আর শিবির, থুক্কু। জঙ্গিবাদ ছেড়ে কি সাইকোলজি নিয়ে গবেষণা করছিস? বালের পেশাল ছাড়। রাজনীতিতে ছাত্রলীগের কয়েকজন নেতা জিম্বি আছে তোদের কাছে, তাদের খোঁজ দে। বাচ্চাগুলোকে ছেড়ে দেব। মুরসালিন হতাশ নিঃশ্বাস ফেলল। তাহলে চল একটা সওদা করি। জয় তাকিয়ে রইল। মুরসালিন বলল, আমাদের অসংখ্য লোক আছে তোদের কাছে বন্দি, যারা ধুকে ধুকে মরছে, আবার কতজন কারাবাসে যাচ্ছে। তাদের ছাড়িয়ে আন। আজ যা রাজনীতিতে, তোর ওপর মহলের কর্তাদের বল ওদের ছেড়ে দিতে। দেশটাকে ক্ষমতার ক্ষুধা নিবারণের সুস্বাদু খাবার না বানিয়ে অন্তত কিছুটা ন্যায় নীতি বহাল রাখতে বল। দেশটা জঙ্গল, দেশের জনগণ জঙ্গলি জানোয়ারে পরিণত হয়ে যাচ্ছে দিন দিন। ভালো লাগে এসব? জয়কে সরিয়ে দিল হামজা। ঠেলে বড় ঘর থেকে বের করে উপরে পাঠাতে চাইল। যা, ঘরে যা, একটু ঘুমা। জয় গেল না। চুপচাপ বসে রইল ইস্পাতের খণ্ডের ওপর। হামজা বসল মুরসালিনের সামনে। 3 দিনের পর একটা কুলখানির আয়োজন করা হলো পটোয়ারি বাড়িতে। পুরো এরিয়ার লোকের নিমন্ত্রণ। হাজার হাজার লোক খাবে। সকাল সকাল বাজারে গেছিল জয়। ভ্যান ভরে ভরে বাজার এলো। জয় ফিরল রিকশাতে। তার বাইকের প্রতি কোনো মোহ ছিল না কখনোই। যুবক বয়সে কখনো বাইক নিয়ে অযথা ফুটেজ খেয়ে বেড়ানোর মতো কোনো প্রবণতা তার চরিত্রে দেখা যায়নি। একবার জয়কে এক নারী বলেছিল, জয় আমির সাহেব, যে নদীর গভীরতা যত বেশি তার বয়ে চলার আওয়াজ তত কম। জয় মানে কথাটা। আর কখনো দেখা হয়নি নারীটির সঙ্গে তারপর। তবু জয় মানে, যার গভীরতা বেশি তার চলনে তর্জন গর্জন থাকে না। সেই নারী আরও বলেছিল, রহস্য কোনটা জানেন? সেটা যে রহস্য, সেটাও এক প্রকার রহস্য। সেটাই রহস্য।
জয় বিরক্ত হয়ে বলেছিল, বালের কথা কয়েন না, বুঝিয়ে কন। নারীটি ধারালো ঠোঁট কিঞ্চিত এলিয়ে হেসেছিল। রহস্যকে আপনি দেখবেন, নাড়বেন, অনুভব করবেন, খুব কাছে থাকবেন, অথচ বুঝতে পারবেন না ওটা এক রহস্যর দ্বার। সেটা হলো রহস্য, অর্থাৎ যা রহস্য তা দেখে বোঝা যাবে না সেটা রহস্য। রহস্যের রহস্যটাও এক প্রকার রহস্য। এসব কেন মনে পড়ছিল আজ রিকশায় চলাচলের সময়? জয় জানে না, লোকের দিকে ওর খেয়াল নেই। তবুও যে লোকে ঘটা করে ওকে সালাম ঠুকে যাচ্ছে তা বুঝল। মনে মনে বকে উঠল, তেলবাজ বাঙ্গাল সম্প্রদায়। জয় রিকশাওয়ালাকে বলল, একটা শাবনূরের গান শুনবি? উৎসাহে মাথা নেড়ে রিকশাওয়ালা বলল, হ ভাই শুনি। জয় গেয়ে উঠল, যে ডালে বান্ধি বাসা ভাঙে সে ডাল আমার এমনই কপাল। আসলে গানটা আমি মাত্র শুনলাম এবং সেই শুনেই একবারেই সুর দিলাম। এই জন্যই এত বেসুরো কাকের কণ্ঠে গানটা শুনলা। ইগনোর করো, বুঝছো? আচ্ছা, আবার গল্পে ফিরি। ফটকের সম্মুখে থেমে দেখলো ছেলেরা বাজার নামিয়ে নিচ্ছে। সে রিকশার ভাড়া মিটিয়ে পেছনে ভ্যান থেকে খাঁচা নামালো। 4টে বিদেশি মাংসাশী কুকুর, সরু সরু ধারালো দাঁত সবসময় বেরিয়েই থাকে। ওরা ক্ষুধার্ত, দেখেই বোঝা যাচ্ছিল। ছেলেরা চমকালো, ভাই এই ডালে কি করবেন? জয় হাসলো, জবাই করে গরুর মাংসের সাথে মেশাবো, অত হালাল মাংস কেনার টাকা নাই। সবাই তাকিতুকি করল। জয় আদেশে বিশাল খাঁচাটাকে নিয়ে গিয়ে ওয়ার্কশপের ওপরের ঘরে রাখল। নির্দেশে রইল কুকুরগুলোকে যেন এক ফোঁটাও পানি না দেওয়া হয়। রতন এগিয়ে এলো, ভাই একখান জরুরি কথা আছে। ও মা, তাই নাকি? বল বল। জয়ের রসিকতা সবাই হাসলো। রতন একটু মিইয়ে গেল। জয় বলল, কি বলবি? গতকালই রাত্রিরে সাবেক মেয়র ঝন্টু সাহেবরে কেডা জানি খুব খারাপভাবে খুন করেছে ভাই। জয় চমকে উঠল, ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহি রাজিউন। ইস, সকাল সকাল কি দুঃখের খবর শোনাইলি রে মফিজ। যাই হোক, লোকটারে আল্লাহ বেহেশতবাসী করুক। সবাই বলো আমিন। সবাই সমস্বরে স্লোগানের মতো করে বলে ওঠে আমিন। শেষে আবার কেউ অভ্যাসবশত মুখ ফসকে বলে ফেলল, জয় বাংলা। জয় ফিরে তাকালো, তারপর চট করে হেসে ফেলল। তা দেখে ছেলেদের যে কি খুশি। ওরা পরিস্থিতি বোঝে না, ওরা খালি জানে ওদের জয় ভাই হাসলে ওদের মুখে বেজার থাকার নয়। জয় হাত মুঠো করে বিপ্লবীদের মতো করে হাত উঁচিয়ে ধরে বলল, জয় বাংলা। সিঁড়ি দিয়ে ওঠার সময় পা টলছিল। জ্বর চলে এলো কেন হঠাৎই বুঝতে পারছিল না জয়। গত রাতে বাড়ি ফিরেছে রাত 3টায়। এরপর ঘুম হয়নি ঠিকমতো, গা টলছিল। জয়ের চোখের সামনে তরুর জ্বরের কুকড়ে যাওয়া মুখটা ভেসে উঠল। বকে উঠে মাথা ঝাড়ি মারে, হ্যাঁ শালা, কি সব ধনবাল ভাবছিস? হ্যাঁ, রিল্যাক্স জয়, কিচ্ছু হয় নাই। অল টাইম অল রাইট। কি বললাম বলতো? জয় বিকেল অবধি পড়েছিল বিছানায় ওইভাবেই, বেহুশের মতো দেখাচ্ছিল। অন্তু কাজের ব্যস্ততার মাঝেও কয়েকবার ঘরে এলো। ওভাবে জয়কে পড়ে থাকতে দেখে বেশ লাগছিল। প্রতিবার আনমনে স্নান হাসল। নিঃশব্দে মনে মনে জয়কে ডেকে বলল, নিজের ঘাস হারে 16 আনা জয়ামিল। পাপ সামনে এসে দাঁড়ানোতে নিজেকে খোদা দাবি করা ফেরাউন সর্বশক্তিমান আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছিল। আপনারা তো নির্বোধ মূর্খ মানব, যারা মিথ্যা দাপটে লুটেপুটে বেড়াচ্ছেন। বাচ্চাদের সকাল থেকে কিছু খেতে দেওয়া হয়নি বোধহয়। অন্তু ও জয়কে বিকাল অবধি খেতে ডাকলো না, সামান্য কিছু এনেও দিল না। রিমি যখন হামজাকে খেতে দিচ্ছিল, অন্তুর ইচ্ছে হচ্ছিল খাবার প্লেটটা এক ঝাটকায় কেড়ে নিয়ে সবটুকু খাবার কোনো পশুকে বিলিয়ে দিতে। পারেনি। সে নিজেও খায়নি সকাল থেকে। খিদে মরে গেছে আজকাল। পানির পিপাসাও সারাদিনে বিশেষ একটা টের পায় না। কোনো মতো একবেলা সামান্য খেতে গেলেও গলায় খাবার আটকাই যেন। মাগরিবের ওয়াক্তে খানিক আগে নিচে গিয়ে ছেলেদের দিয়ে দুধ আনালো। সন্ধ্যার দিকে 1 গ্লাস গরম দুধ নিয়ে গেল জয়ের জন্য। জয় চিত হয়ে শুয়ে কিউব মেলাচ্ছে আনমনে। তা মিলছে কিনা সেদিকে খেয়াল নেই। খালি গায়ে এসির বাতাসের লোমকূপ শিউরে শিউরে উঠছে মাঝে মধ্যেই। জয়ের তোপে চোখ দুটো লাল। তা দেখলো খুঁটিয়ে খুঁটিয়ে অন্তু। অন্তুর আজকাল শুধু চোখের সামনে ভেসে ওঠে মমতাহিনার ছিন্নভিন্ন ছোট্ট দেহটা। অথচ সেভাবেই যখন এই বাড়ির মেয়ে তরু অত্যাচারিত হলো, তখন 2 ভাইয়ের হত্যাযজ্ঞের আয়োজন অন্তুকে অবাক করে তুলেছিল ক্ষণে ক্ষণে। দুজনেই মেয়ে,
সমান তাদের শেষ যন্ত্রণা, অথচ দুই ভাইয়ের প্রতিক্রিয়া কত ভিন্ন। জয়ের শরীর টকবক করে ফুটছে যেন। অন্তু হাত ছুঁয়ে চমকে উঠল, দুধের গ্লাসটা ধরল মুখের কাছে। জয় ছিটকে সরে গেল। ধুর শালি, কি এইডা? তোরে আনতে বলছে এই জিনিস? এর চাইতে বিষ ভালো, সরা। অন্তু টকবগে গরম দুধের গ্লাসে ঝাঁকি মেরে তা জয়ের হাতে ফেলল। জয় ছিটকে ওঠে। অন্তু বলল, আমার সঙ্গে মুখের ভাষা সংযত রাখবেন। লোকে যায় জানুক, আপনি তো জানেন আমি রাস্তার মেয়ে না। এটুকু খেয়ে নিন, ভালো লাগবে। জয় কিছুক্ষণ ভুরু কুচকে চেয়ে থেকে আলতো করে প্রসন্ন চিত্রে হাসল। হ, বমিটা তোর গা ভরে করি, এরপর অবেলায় একটা গোসল দিয়ে আয়। সরা বাল, দুধ আমি খাই না। অন্তু বলল, পছন্দ না? জীবনে খাই নাই। থু, সরাও। অল্প একটু নিন, আমি খাইয়ে দিচ্ছি। জয় ভুরু কুচকে চেয়ে আছে দেখে অন্তু বলল, বিষ টিস নেই, নিশ্চিন্তে খেতে পারেন। এভাবে মারার হলে শতরাত সুযোগ পেয়েছি। জয় হেসে মাথা নাড়ল। আমি খাই না দুধ, তুমি খেয়ে ফেলো। অন্তু কিছুক্ষণ অপেক্ষা করে দুধটা ঠান্ডা করলো, এরপর এগিয়ে এলো। জয়ের বাহুটা ধরে এগিয়ে আনতে গেলেও ইচ্ছাকৃত জয় এসে অন্তুর কাঁধের উপর হেলান দিয়ে আতশোয়া হয়ে শুয়ে রইল। অন্তু আপাতত কিছুই বলল না। দুধের গ্লাসটা জোর করে মুখের কাছে ধরল। খান একটু। জ্বরে তো গা পড়ছে, খুব সুখ লাগছে তাতে। দুধটুকু খেয়ে মিনিট 15 বাদে জয় ঘুমিয়ে পড়ল। হামজা বাড়িতে ছিল না। অন্তু চাবি নিয়ে চলে যায় বড় ঘরের দিকে। পিপাসার্ত শিশুগুলো অন্তুকে বড্ড জ্বালায়। ওদের খাওয়া না হলে তার গলা দিয়ে পানি নামে না। জয় ঘন্টা খানিকের আগে উঠবে না। অন্তুর ভেতর থেকে কেউ ডেকে ওঠে, তুই ধোঁকাবাজ হয়ে উঠেছিস, নয় কি? অন্তু প্রতিবাদ করে, পাপের ত্রাসে তিষ্ঠ হয়ে মরা আত্মহত্যা হতো। এটা ধোঁকা নয়, হয়তো কৌশল, বেঁচে থাকার কৌশল, বাঁচিয়ে রাখার কৌশল। একটু চুপ থেকে ফের বলল, হয়তো আমি খুব খারাপ হয়ে গেছি। তাচ্ছিল্য করে হাসে। খারাপের রাজ্যে ভালোর প্রবেশ খারাপকে ভালো করেনি, ভালোকে খারাপ করেছে। এই দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হলো, নয় কি? মানে শেষের কথাগুলো এমন, খারাপের সাথে মিশে খারাপই হয়, ভালো কখনো খারাপকে ভালো করতে পারে না। শেষটুকু এমন ছিল, আর এটার দৃষ্টান্তই প্রতিষ্ঠিত হলো, বুঝছো? তোমাদেরকে আবার মনে করাই দিচ্ছি, তোমরা এখনো আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো নাই। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।